brought to you by MDH Masala. নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি দুরন্ত দুটো। আর শুরুতেই বলতে হচ্ছে বুধবার ঠিক 12টার 7 তারাতলায় যে বিপর্যয়, তারপর থেকে উদ্ধার কাজ চলছে এবং সমান তালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। এখনো পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তারাতলায় উদ্ধার কাজে সামিল হয়েছে ভারতীয় রেল। পুরো যে লোহার চাদর তা কাটার যন্ত্র ইতিমধ্যেই আনা হয়েছে। গোডাউনে লোহার বিমের কিছু অংশ কেটে ভেতরে এনডিআরএফ টিম ঢুকছে এবং সেখানে রেল সাহায্য করছে। র্যাডার দিয়ে তন্ন তন্ন করে স্ক্যান করে আরও কোনো প্রাণের স্পন্দন আছে কিনা তার খোঁজ চলছে। নতুন করে 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে দেহ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। গতকাল পর্যন্ত টাওয়ার ট্র্যাকার দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কোনো শ্রমিকের মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছিল এবং তাদের অস্তিত্ব লোকেট করা যাচ্ছিল। তবে কাল রাতের পর থেকে মোবাইল ব্যাটারি ফুরিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে ফোনগুলো সুইচ অফ হয়ে গিয়েছে। তাহলে এখন উপায় কি? এখন তাহলে উদ্ধারকারী দল কি করছে? কতক্ষণের মধ্যে পুরো উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যাবে? সবটা নিয়ে আমাদেরকে আরও জানাবেন অয়ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। অয়ন, টানা চলছে উদ্ধার কাজ, ভারতীয় রেলের সাহায্য নেওয়া হচ্ছে, সেই সঙ্গে একাধিক অত্যাধুনিক যন্ত্র আনা হয়েছে। কি ছবি এখন? শুক্লা, যেটা প্রথমেই বলে দেওয়া দরকার সেটা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আর কারোর জীবিত থাকার কণামাত্র আশঙ্কা নেই। উদ্ধারকারী দলের সদস্যরা অর্থাৎ এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনা এবং ভারতীয় রেল, তারা এখন মোটের ওপর এই জিনিসটা বুঝতে শুরু করেছেন। এরপর এখান থেকে যা বার করা হবে সবটাই দেহ। ক্যামেরা বন্ধু নবীন আরেকবার এই ধ্বংসস্তূপ, এই যে সাইট অফ ইনসিডেন্টটা ছবিটা দেখা। আমি একটু বোঝানোর চেষ্টা করি দর্শকদের যে ভেতরে কাজটা হচ্ছে কিভাবে। আমরা এরকম একাধিক ছবি দর্শকদের সামনে তুলে ধরছি সকাল থেকে, যেখানে গাউন্ড পেনিট্রেটিং রেডার, অক্সি কাটার মেশিন, প্লাজমা কাটার মেশিন, লাইভ ডিটেক্টর, অ্যাকোয়াস্টিক সেন্সর, ইনফ্রারেড ভিকটিম লোকেটিং ক্যামেরা সব কটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যে কোনো বিপর্যয়ের উদ্ধারের ক্ষেত্রে যত রকম আধুনিক মেকানিক্যাল ডিভাইস, এই প্রত্যেকটি ডিভাইস ফুল ফ্লেজে ইউজ করা হচ্ছে এবং মোডাস অপারেন্ডি অফ রেস্কিউ অপারেশন অর্থাৎ রেস্কিউ অপারেশনের পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। কি সেই পরিবর্তন? আমরা গতকাল দুপুর পর্যন্ত দেখাচ্ছিলাম শুক্লা যে একটা এক মানুষ সাইজের গর্ত করা হচ্ছে, সেখানে কোমরে দড়ি বেঁধে উদ্ধারকারী সেনা জওয়ান বা এনডিআরএফ তারা অনেকটা নিচে নেমে যাচ্ছেন। দড়ির এপ্রান্ত ধরে রেখেছেন তার সহযোদ্ধা বা সহকর্মীরা। তারপর সেখান থেকে কাউকে লোকেট করতে পারলে তাকে টেনে ওপরে তুলে আনা হচ্ছে। কিন্তু এরপর যেহেতু ধ্বংসস্তূপের ওপরের দুটো লেয়ার, তারও নিচে এখনো পর্যন্ত অন্ততপক্ষে 3 থেকে 5 জনের আটকে থাকার আশঙ্কা, সেই অবধি ওই পদ্ধতিতে আর পৌঁছানো যাচ্ছে না। এক্ষেত্রে কাটিং অর্থাৎ যতটা অংশ কাটা হচ্ছে তার ব্যাপ্তি বা তার পরিমিতি অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটা বাড়ানো হচ্ছে মূলত অক্সি কাটার এবং প্লাজমা কাটার দিয়ে। বেশি জায়গা কাটা, তার অর্থ দিনের আলো সেখানে বেশি পরিমাণ পৌঁছনো, আরেকটু বেটার ভিজিবিলিটি বা দৃশ্যমানতা, এবং তারই মধ্যে এখানে এই মুহূর্তে চলছে দেহের খোঁজ। কালকের মতো আজকে আবার আকাশ কালো করে এসছে। কালকের মতো বৃষ্টি না হলেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। এটা এমনিতেই একটা অতিরিক্ত বজ্রপাত প্রবণ এলাকা, কারণ একদম ঢিলছোড়া দূরত্বে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। অতএব আবারও যদি নতুন করে উদ্ধার কার্য ব্যাহত হয়, তাহলে এই যে দেহ যারা এখনো পর্যন্ত আটকে রয়েছে বলে তদন্তকারী দল বা উদ্ধারকারী দল তারা মনে করছেন, সেগুলি উদ্ধারে আরো বিলম্ব হতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে। বুঝতে পারছি অয়ন, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যেহেতু ভারতীয় রেল ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য করা হচ্ছে রেলের তরফ থেকে। রেলের যে উদ্ধারকারী দল এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে, ঠিক কি বলা হচ্ছে শোনাবে সেই সঙ্গে এনডিআরএফ টিম, এনডিআরএফ এর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, দুটো বক্তব্যই পরপর শোনাই। ইস্টার্ন রেলওয়ে লিলুয়া ওয়ার্কশপ থেকে এসেছি। এনডিআরএফ আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট চেয়েছে, সেই জন্য আমরা এখানে অক্সি কাটিং সেট, মানে অক্সিজেন সিলিন্ডার, ডিএ সিলিন্ডার, সেগুলো নিয়ে ওনাদেরকে অ্যাসিস্ট করতে এসেছি। সেগুলো কি লোহা মানে রেলের তরফ থেকে নেওয়া হলো, তাই তো? মানে আপনাদের কাছ থেকে নেওয়া হলো। আচ্ছা, এনডিআরএফ আপনাদের থেকে সহযোগিতা আছে? হ্যাঁ, এখানে প্লাজমা কাটিং মেশিন আছে, অক্সি কাটিং মেশিন আছে, যেগুলো দিয়ে আমরা লোহার যে বিমগুলো যদি কাটতে হয় সেগুলো কাটবো, সেই সবগুলো অ্যাসিস্ট করার জন্য আমরা এসেছি। এই স্পটে এই প্রথম? না, আমরা কালকে রাত্রেবেলা এসেছি, কালকে রাত্রের থেকেই আছে।
उनके पास ऑक्सी फ्यूल कटर है, हमारे पास भी ऑक्सी फ्यूल कटर है और उनके पास चूँकि एग्रेसिव कटिंग करना है, काफ़ी गर्डर्स बहुत मोटे मोटे हैं, आपने देखा होगा कि ये स्ट्रक्चर काफ़ी इंटायरली गर्डर्स का है, तो इसलिए उनके असिस्टेंस को हमने लिया है। रेल के डब्बे के साथ जो हमारी कंटिन्यूअस होती है, इसलिए हमें पता है कि उनके पास इन्वेंट्री क्या है, उनके पास इक्विपमेंट्स क्या है, तो उन्होंने हम असिस्टेंस दिया है। वो इक्विपमेंट्स हमारे पास भी हैं, हम भी यूज़ कर रहे हैं, लेकिन हमारा एरिया चूँकि बड़ा है तो नंबर ऑफ़ इक्विपमेंट्स को हम ज़्यादा लगाना चाह रहे थे, इसलिए हमने स्टेट को रिक्वेजिशन दिया था और स्टेट ने हमें तुरंत प्रोवाइड कराया है। इलाके को 6 सेक्टर्स में बांट रखे हैं और 6 सेक्टर्स को छोटा छोटा सेक्टर्स हमने अभी उसको और हम 2 और सेक्टर्स उसमें ऐड ऑन करना चाह रहे हैं, तो क्योंकि जितना छोटा एरिया है उतना स्कैन करके हम क्लियर करना चाहते हैं। जो एरिया हमारा टेक्निकल टीम के द्वारा क्लियर हो जाएगा उसमें हम एग्रेसिव कटिंग की तरफ जाएंगे। বুধবারে তারাতলা বিপর্যয়ের ফলে এক এক করে 15 জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে 3টি দেহ উদ্ধার করা হয়েছে। এই যাদের দেহ উদ্ধার করা হয়েছে সেই সমস্ত পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়ছেন। কি বলছেন তারা শোনান। মানে উদ্ধার হয়ে 10টা থেকে 10:30টার মধ্যে এখানে নিয়ে চলে এসে তারপর আমাদের জানালো সঙ্গে সঙ্গে বুধবারেই ফার্স্ট কাজে এসেছে আর বুধবারেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। করতেন উনি আমাদের ওই শ্যামনগরের সাইডে জগদ্দলের সাইডে কাজ করতেন। গত বুধবার তারাতলায় যে বিপর্যয় সেই বিপর্যয়ের ছবি আজও বর্তমান এবং এই বিপর্যয়ের থেকেই কিন্তু এবার শিক্ষা। রাজ্যের সিভিল ডিফেন্সের কর্মীরা এনডিআরএফ থেকে প্রশিক্ষণ নেবে। রাজ্যে বর্তমানে সিভিল ডিফেন্সের অধীনে প্রায় 80,000 ভলান্টিয়ার রয়েছে। বিভিন্ন জেলা জুড়ে 7 থেকে 8,000 ভলান্টিয়ার সক্রিয়। সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের এনডিআরএফ থেকে প্রশিক্ষণের উদ্যোগ বিপর্যয় মোকাবিলা দপ্তরে। আর ঠিক কি ভাবনা চিন্তা রাজ্যের জানাবেন আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। কমলাক্ষ, রাজ্য এটাকে যে একেবারে সিরিয়াসলি নিচ্ছে তা প্রমাণ এই যে একাধিক ভাবনা চিন্তা ইতিমধ্যে রাজ্য শুরু করে দিয়েছে, সেগুলো কি কি? দেখো, মূলত সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং তার পাশাপাশি বন্যা ভূমিধস থেকে শুরু করে বিভিন্ন এই প্রাকৃতিক বিপর্যয় সে তা থেকে মুক্তি পেতে এবং সেখানে যাতে দ্রুত পৌঁছানো যায়, রাজ্যের যে সিভিল ডিফেন্স সেই সিভিল ডিফেন্সকে কার্যত ঢেলে সাজানোর সিদ্ধান্ত এবং প্রায় 200 জন অগ্নিবীরকেও নেওয়া হবে এই বিশেষ কাজে এবং তারা প্রশিক্ষণ নেবেন এনডিআরএফের কাছ থেকে। এনডিআরএফ এই তারাতলার ঘটনায় তাদের যে তৎপরতা বারবার মুখ্যমন্ত্রী সে কথা বলছেন যে অতীতে যখন বাংলায় বিপর্যয়ের মতো ঘটনা ঘটেছে পোস্তা থেকে গার্ডেনের বিভিন্ন জায়গায় এই এনডিআরএফের সাহায্য নিতে কিন্তু এই পুরনো সরকার তারা কার্যত সেই সাহায্য নেননি। সেই কারণেই প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বেড়েছিল। এক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ ঘটনা ঘটেছে বেলা 12টা 7 মিনিটে এবং 3টের পর থেকে এনডিআরএফ ঘটনাস্থলে কাজ করতে শুরু করায় বেশ কিছু প্রাণহানি কিন্তু রোখা গিয়েছে, যাদেরকে জখম অবস্থায় হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়েছে এবং তাদেরকে রেস্কিউ অপারেশনের ক্ষেত্রে এনডিআরএফের একটা বড় ভূমিকা। কিভাবে এনডিআরএফ কাজ করে এবং সেই কাজের পদ্ধতি কি, এমনকি কী ধরনের পোশাক পরে তাদেরকে কাজ করতে হয়, বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করা হবে সে তার জন্য যথোপযুক্ত প্রশিক্ষণ দরকার। সেই কারণেই এই সিভিল ডিফেন্স বাহিনীকে একেবারে ঢেলে সাজাতে এনডিআরএফের কাছ থেকে প্রশিক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিবীর। আজকে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই কিন্তু ঘোষণা করেছেন যে সেই প্রসঙ্গে কিন্তু সেই ইস্যুতে ইতিমধ্যে টাকা অ্যালোটও হয়ে গিয়েছে। এই ট্রেনিং পারপাস রাজ্যের সিভিল ডিফেন্স এবং অগ্নিবীর যারা 200 জন অগ্নিবীর তারা এই কাজে সক্রিয় ভূমিকা নেবেন। পাহাড় থেকে সাগর বিভিন্ন জায়গায় আর শহর কলকাতায় এই অগ্নিবীরদের মধ্যে ভাগ করা হচ্ছে। তারা ঠিক এই জায়গা থেকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেটা শোনাই। কমলাক্ষ, তোমাকে ধন্যবাদ। এনডিআরএফ এর মতো 200 জনের স্পেশাল টিম সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বানাচ্ছে। সব অগ্নিবীর ছেলেদেরই না হবে, ছেলে মেয়েদের। 100 জন কলকাতার জন্য, সুন্দরবনের 50, হিলে থাকবে 50। মডার্ন ইকুইপমেন্ট আছে ভারত সরকারের এনডিআরএফ এবং আমাদের সিআরএফ ক্যালামিটি রিলিফ ফান্ড এবং ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড, দুটো ফান্ডের টাকাই কালকেই অ্যালট করে দেওয়া হয়েছে।
এই পুরো বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক। সুকান্ত বাবু, কি বলবেন? মানে এত বড় একটা বিপর্যয়, তারপরে কার দায়, কি বিষয়, সেগুলো তো তদন্ত হচ্ছে একটা দিকে, আর একটা হচ্ছে রাজ্য এটাকে সিরিয়াসলি নিচ্ছে এবং সেই অনুযায়ী আগামী দিনে কি করা হবে সেই রূপরেখাও কিন্তু স্থির করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখো, এনডিআরএফ টিমের যে প্রশিক্ষণটা সেটা সিভিল ডিফেন্সের কর্মীদের প্রয়োজন। যেমন দেখো, থার্মাল ইমোজি যেটা রয়েছে, থার্মাল ইমেজিং সেই সিস্টেম জানা, তারপরে হচ্ছে ওয়েভ কাস্টিং ব্যাপারগুলো জানা, তারপর হচ্ছে ভিকটিম লোকেটার, এই বিষয়গুলোকে এনডিআরএফ এর টিম পুরোটা সিভিল ডিফেন্সকে ট্রেনিং দেবে এবং ট্রেনিংটা আশু প্রয়োজন। কারণ ৮০,০০০ রয়েছে সিভিল ডিফেন্সে যারা, তাদের মধ্যে ৭-৮ হাজার বিভিন্ন জেলাগুলোতে রয়েছে। এই টিম কিন্তু মূলত প্রাকৃতিক দুর্যোগে যেভাবে হাত লাগাতে পারবে, কারণ এই তারাতলার এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিভিল ডিফেন্স বাহিনীর কতটা প্রয়োজনীয়তা রয়েছে। এনডিআরএফ টিম তো এই জায়গায় অন্তত একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হলে আমার মনে হয় যে এই সিভিল ডিফেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আক্ষরিক অর্থে যে রাজ্য বিভিন্ন জায়গায় পিছিয়ে তার প্রমাণ এক্ষেত্রেও, কারণ বিপর্যয় মোকাবিলা করার মতো যে অত্যাধুনিক যন্ত্রপাতিও আমাদের রাজ্যে নেই, কথাও কিন্তু মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। আমি আসবো, মুখ্যমন্ত্রী কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে, কালী সম্পর্কে বলেছিলেন। সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায় যাকে ডিকোড করেছিল জি24 ঘন্টা, গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় কে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, তাকে গতকাল সন্ধেবেলাতেই কিন্তু আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তাকে গ্রেফতার করা হয়। ফিরহাদ হাকিমের ডান হাত এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী গতকাল এই কালীচরণের কথা বলার পরে কিন্তু একাধিক তার যে কুকীর্তি এবং তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু সামনে চলে আসে। এই কালীর আর কি কি কুকীর্তি রয়েছে, কালীর বিরুদ্ধে কাদের কাদের কি অভিযোগ, কোথায় অভিযোগ জমা পড়েছিল তৃণমূল কংগ্রেস আমলে, সেটা নিয়ে আমাদেরকে জানাবেন রক্তিমা দাস আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রক্তিমা, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গতকাল এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছেন এবং আজকে থেকে কলকাতা পুরসভার তরফে তার বিরুদ্ধে বিভাগীয় এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হলো, যেমনটা জানা যাচ্ছে কলকাতা পুরসভার সূত্রে। সেই জায়গা থেকে তুমি জানো যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে সাম্প্রতিক সময় 13ই মে এক আইনজীবী তার বিরুদ্ধে চিঠি লিখেছিলেন স্মিতা পাণ্ডে, যিনি বর্তমান পুর প্রশাসক এবং কলকাতা পুরসভার কমিশনার, তার কাছে চিঠি লিখেছিলেন এবং সেখানে কিন্তু উল্লেখ করেছিলেন, সেই চিঠিতে উল্লেখ করেছিলেন যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রভাব খাটিয়ে কলকাতা পুরসভায় একাধিক বিভাগের ক্ষেত্রে নিয়োগ করেছেন এবং সেটা সম্পূর্ণ বেআইনি এবং কোটি কোটি টাকার ভুয়ো টেন্ডার করা হয়েছে বলেও অভিযোগ হয় সেই চিঠিতে। এছাড়াও দেখো, একগুচ্ছ অভিযোগ একাধিক বিভাগ থেকে বিভিন্ন সময় তার বিরুদ্ধে উঠেছে। সেই সমস্ত কিছুর বিষয়ে তদন্ত শুরু হলো কলকাতা পুরসভার তরফে, যেমনটা সূত্রের খবর বলে জানা যাচ্ছে। দেখো, যেমন পুলিশ প্রশাসনের কাছে একদিকে তার বিরুদ্ধে লিখিত রিপোর্ট জমা পড়েছিল, তুমি জানো যে 2024 সালে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তার অফিসার মাথায় এবার আসে কিনা তা সময়ের অপেক্ষা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালী নিয়ে কি বলেছিলেন সেটা একবার শোনাই। ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বাড়িতে সব চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজ এদের সম্পর্কে আলোচনা না করা ভালো, জায়গা আলাদা আছে। আমি এখানে এসব কথা বলবো না। কথা বলেন নেব সুকান্ত বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত বাবু, কি বলবেন? এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তো যে সে ব্যক্তি নয়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বিভিন্ন কাউন্সিলররা ভয়ে ভয়ে থাকতেন, মানে এটা কিন্তু মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক কুণাল ঘোষও বলেছেন। দেখো, পুরোটাই তো খোল লালচে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। এরা যেহেতু তৃণমূল পন্থীতে বড় কথা নয়, বড় কথা যে এরা বিভিন্ন কিছুতে যুক্ত এবং বিভিন্ন কাউন্সিলরদের নিয়ন্ত্রণ করতে, এবং এটা কিন্তু বহুদিন থেকে নিয়ন্ত্রণ করতে। তারা কিভাবে কাজ করবে, কাজগুলো কিভাবে হবে, সে বিষয়ে কিন্তু ফিরহাদ হাকিমই সবচেয়ে ভালো বলতে পারবে। এবার জানি সেটা ব্যাপারটা কি শুধুমাত্র ফিরহাদ হাকিমের অবধি আটকে নাকি আরো দূর বলে মনে হচ্ছে? হতেই পারে, পুরো শেকড়টা অনেক দূরে গ্রথিত এটা, এবং সেই শেকড়টা থেকে উৎপাটিত করতে হবে। যদি করা যায় তাহলে তুমি যেটা বলছো সেই উত্তরটা পাবে, না হলে শুধুমাত্র ওই কতগুলো বোর্ডে দিয়ে কিন্তু দাবা খেলায় জেতা যায় না। দাবা খেলা জিততে হলে চেকমেট করতে হয়, তো রাজাটাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা খুঁজে বের করার দায়িত্ব যারা রয়েছে, যারা তদন্ত করছে তাদের উপর রয়েছে।
কিন্তু এই কালীচরণের মতো অনেকেই রয়েছে কিন্তু যারা বিভিন্নভাবে এই পৌরসভা নয় বিভিন্ন এরকম প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির একদম মানে একটা বড় জায়গা তৈরি করে রেখেছে। দুর্নীতির আরো অনেক জায়গা আমি আপনাকে দেখাবো। সুকান্ত বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি সুন্দরবনের ছবি দেখাবো আপনাকে। কেন সুন্দরবন? কারণ সুন্দরবনের বেতাজ বাদশাহ, কি ভাবছেন শেখ শাহজাহানের কথা বলছি? না, শেখ শাহজাহান না, আমি বলবো হচ্ছে ঝোড়োঢালির কথা। তার রাজপ্রাসাদও দেখাবো। তৃণমূল নেতা হলেই রাতারাতি কোটি টাকা রাজপ্রাসাদ সম্ভব তো হয়েছে। এই যে ছবি দেখাচ্ছি, এটি হচ্ছে গিয়ে সেই সুন্দরবনের পাঠানখালী অঞ্চল, যেখানে তৃণমূল সভাপতি ঝোড়োঢালির রাজপ্রাসাদ রয়েছে। গোসাবা ব্লকে ঝোড়োঢালির বিপুল সাম্রাজ্য। চোখ ধাঁধানো একটা বাড়ি নয়, একের পর এক বাড়ি, 5 থেকে 6খানা বাড়ি রয়েছে। সেখানকার সাধারণ মানুষ তারাই বলছেন সম্পত্তি দেখে চোখ একেবারে গাছে ওঠার জোগাড়। মানে সাধারণ মানুষ তাই বলছেন, জবরদখল তো একেবারে রোজ নামচা এই নেতার। আমরা জানবো এই বিষয় সম্পর্কে আরো। আমাদের সঙ্গে প্রসেনজিৎ সর্দার রয়েছেন, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি। প্রসেনজিৎ, এই যে ঝোড়োঢালি কে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখবো, ঝোড়োঢালি হচ্ছে একজন অঞ্চল সভাপতি গোসাবা ব্লকের পাঠানখালী অঞ্চলের। তিনি 2011 সালে যে পঞ্চায়েতে কিন্তু তিনি সভাপতি হয়েছিলেন, সদস্য ছিলেন। তারপরে পরপর একের পর এক ধাপে তিনি কিন্তু এগিয়েছেন এবং তারপরে তিনি একজন তৃণমূলের একজন নেতা হয়েছেন। এবং এই নেতার কুকীর্তি বলা যায়, কেন কুকীর্তি এই কথাটাই উচ্চারণ করা হচ্ছে, মানে কি এমন নেতা যে তার এত সম্পদ, তার এত বাড়ি, তার রাজপ্রাসাদের মতো বাড়ি? দেখো, একাধিক বাড়ির হদিশ কিন্তু আমরা পেয়েছি এবং সেই বাড়িগুলো কোনোটা 50 কোটি ছাড়িয়ে যেতে পারে, কোনোটা 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। আর গোসাবা ব্লকের উপরে সেখানে নদী পার করে সেখানে যে ইমারতি যে জিনিসগুলো লাগে, বালি, পাথর, ইট, সেগুলো নদী মারফতে নৌকা করে নিয়ে যেতে হয়। তার যে মূল্য, সেই ব্যয়বহুল খরচ করে তিনি এই রাজপ্রাসাদগুলো তৈরি করেছেন এবং সেই রাজপ্রাসাদের অর্থর যে সন্ধান তিনি কোথা থেকে পেয়েছেন শুনতেও অবাক লাগে। রাজপ্রাসাদ নয়, রাজপ্রাসাদ গুলো তৈরি করেছেন, মানে এতটাই প্রভাব প্রতিপত্তি। সুকান্ত বাবু, কি বলবেন? দেখো, কারো তো রাজপ্রাসাদ, কেউ তো হরিণকে নিয়ে এসেও মানে ঘাস খাওয়ানোর ব্যবস্থাও করিয়েছেন, এমন তোমরা দেখিয়েছো জি24 ঘন্টা। তিনি তো না হয় বিধায়ক, ইনি তো একজন সাধারণ সভাপতি, তৃণমূল সভাপতি। এবং জলপাইগুড়িতে তুমি হোয়াইট হাউসও দেখিয়েছো। তো এদের তো মানে, এবং বলছে তোমাদের প্রতিনিধি যে কত কিছু সিমেন্ট, বালি, পাথর, এগুলো কত কিছু পার করে আসতে হচ্ছে ওদের। কোনো জায়গায় নদী, কোনো জায়গায় মানে একটা বন্ধুর পরিবেশ, সেখানে গিয়ে এমন একটা জায়গায় যে বাড়ি তৈরি করা যায়, এরা নজির তৈরি করেছে। এবং আমার বিষয় হচ্ছে যে এটা কাটমানি, এবং এর টাকা ছাড়া তো কিছু নয়। কাটমানির টাকা বিভিন্নভাবে কাউকে প্রবঞ্চকতা করে টাকা, পার্টি ফান্ড বলে চালিয়েছে, পার্টির টাকা বলে চালিয়েছে যে পার্টির জন্য টাকা লাগবে, সেই টাকা থেকে আবার মানে তৃণমূল স্তর থেকে একেবারে মাথা পর্যন্ত যে দুর্নীতিতে নিমজ্জিত ছিল তৃণমূল কংগ্রেস, তার প্রমাণ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সুকান্ত বাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।